শুরু করছি বাংলা বলছে। আজকে যখন বাংলা বলছি শুরু করছি, আজকে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে কাশ্মীর তো বটেই, গোটা দেশ যেন একটা বৃত্ত সম্পূর্ণ হলো। আমরা যদি পিছিয়ে যাই, 1947 সালের অগস্ট মাসে স্বাধীনতা এসেছে, দেশ ভাগ হয়েছে। ভারত পাকিস্তানের মধ্যে সীমা নির্ধারণকারী যে রেখা, যে র্যাডক্লিফ লাইন, সেই র্যাডক্লিফ লাইন নির্ধারিত হওয়ার আগে থেকেই কায়েদে আজম, পাকিস্তানের কায়েদে আজমের আশা ছিল যে কাশ্মীর পাকিস্তানে সংযুক্ত হবে, কিন্তু সে আশায় গুড়ে বালি। তার পরের ইতিহাস আমাদের সবারই জানা, এবং সেই সময় থেকে লাগাতার পাকিস্তান কাশ্মীরকে ডিস্টার্ব করার চেষ্টা করেছে, কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করে গেছে, কাশ্মীরে হানাহানি সন্ত্রাসের চেষ্টা করে গেছে, যার আজও পর্যন্ত, অর্থাৎ এই 22শে এপ্রিল পহেলগাঁও জঙ্গি হত্যালীলা পর্যন্ত যাতে কোনো বিরাম নেই। তারপর আমরা কড়া ভাষায় জবাব দিয়েছি অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে, সবক শেখানো হয়েছে পাকিস্তানকে। আর এবার একটা বৃত্ত সম্পূর্ণ হলো, কারণ পাকিস্তান যেটার সুযোগ বারবার নেওয়ার চেষ্টা করত সেই 1947 সাল থেকে, সেটা হচ্ছে কাশ্মীরের সঙ্গে বাকি ভারতের যে অংশ, তার কাশ্মীরের দুর্গমতার কারণে যে কানেক্টিভিটির ক্ষেত্রে অনেকগুলো সমস্যা, সেই সমস্যাগুলোকে বারবার কাজে লাগানোর চেষ্টা করত, এবং তাকে কাজে লাগিয়ে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার চেষ্টা করত পাকিস্তান। শুরুটা হয়েছিল অনেক আগে থেকেই, সড়ক পথে নানাভাবে কাশ্মীরের সঙ্গে ভারতের বাকি অংশের যোগসূত্র, সেটাকে মসৃণ থেকে মসৃণতর করার যে প্রক্রিয়া, সেটা চলে আসছিল যুগ যুগ ধরে। আর এবার রেলপথে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সংযুক্ত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চেনাব ব্রিজের উদ্বোধন করলেন, একই সঙ্গে ফ্ল্যাগ অফ করলেন শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের আঞ্জি ব্রিজেরও উদ্বোধন করা হলো। এবং এই চেনাব ব্রিজ, যা ভারতের যে প্রযুক্তি, ভারতের যে ইঞ্জিনিয়ারিং, তার একটা সুমহান অভিজ্ঞান হয়ে দাঁড়িয়েছে গোটা বিশ্বের কাছে। এই সব নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গেও পরিচয় করাবো। তবে শুরুতে চোখ রাখবো প্রতিবেদনে, কারণ পাকিস্তান তো শোধরানোর নয়। শুধু এই চরম শিক্ষার পরেও যে শাহবাজ শরীফ, আসিম মুনিরা তা না, বিলাবল ভুট্টো তিনি বিদেশের মাটিতে বসে উস্কানি দিয়ে চলেছেন। কারণ পাকিস্তানের যা পরিস্থিতি, যেখানে পাকিস্তানের অর্থনীতি ভারতের ধারে কাছে আসতে পারে না, পাকিস্তানের সামাজিক অর্থনৈতিক যে পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে সেখানের মানুষের আর অন্য কোনো সুরাহা নেই, একমাত্র তাদের আফিম কি দাও, ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ, ভারতের বিরুদ্ধে যুদ্ধের জিগির, তাতে এখনো পর্যন্ত অন্ত নেই। এবং যেটা বিলাবল ভুট্টো আবারও, যখন ভারত অর্থনীতির পথে এগিয়ে যাচ্ছে, যখন ভারত কাশ্মীরে উন্নয়ন তার ধ্বজা ওড়াচ্ছে, সেই সময় দাঁড়িয়ে পাকিস্তান কি করে যাচ্ছে, সেই একই পুরনো তাস। দেখুন, কাশ্মীরে যখন উন্নয়নের কর্মযজ্ঞ অব্যাহত, যখন কাটরা থেকে শ্রীনগর জুড়ে গেল ট্রেনে, তখন আমেরিকায় গিয়ে ফের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির। তার কথায়, সিন্ধুর জলচুক্তি নিয়ে ভারত যা করছে তাতে প্রথমবার পরমাণু যুদ্ধ বেঁধে যেতে পারে। পাকিস্তানের নেতাদের বারবার এহেন হুঁশিয়ারিতে প্রশ্ন উঠছে, আসলে তারা কি চায়? কাশ্মীরে জঙ্গি হামলার পরেই জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রক্ত আর জল একসঙ্গে বইতে পারে না। टेरर और टॉक एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं रह सकते। সেদিন স্পষ্ট বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর এদিন জম্মু গিয়ে চেনাব রেল ব্রিজের উদ্বোধন করে পাকিস্তানের মুখোশ খুলে দেন মোদী। বলেন, পাকিস্তান মানবতা
পর্যটন ও কাশ্মীরের মানুষের রুটি রুজির বিরুদ্ধে, তাই পহলগাঁওয়ে পর্যটকদের আক্রমণ করেছে। पहलगाम में इंसानियत और कश्मीरियत दोनों पर वार किया। उसका इरादा भारत में दंगे कराने का था। वो टूरिज्म जो बीते 4-5 साल में लगातार बढ़ रहा था, जिस टूरिज्म से जम्मू कश्मीर के गरीबों के घर चलते हैं, उसको पाकिस्तान ने निशाना बनाया। মোদি বলেন, আমাদের প্রতিবেশী দেশ গরিবদেরও শান্তিতে জীবন ধারণ করতে দেয় না। তারা ইনসানিয়াত ও কাশ্মীরিয়াতের ওপর আক্রমণ করেছে, গরিব শহীদদেরও খুন করেছে। आतंकियों को चुनौती देने वाला नौजवान आदिल, वो भी तो वहां मेहनत मजदूरी करने गया था। आतंकियों ने उस आदिल को भी मार दिया। पाकिस्तान की साजिश के खिलाफ जिस प्रकार जम्मू कश्मीर के लोग उठ खड़े हुए हैं, दुनिया भर की आतंकवादी मानसिकता को जम्मू कश्मीर के लोगों ने कड़ा संदेश दिया। 19 এপ্রিলই এই ব্রিজ চালু করার কথা ছিল প্রধানমন্ত্রীর, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে সেদিন স্থগিত রাখা হয় উদ্বোধন। আজ ব্রিজটির উদ্বোধন করে জাতীয় পতাকা হাতে সেটার ওপর হাঁটতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। তার সঙ্গে ছিলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ওই লাইনে এক জোড়া বন্দে ভারত ট্রেন চালাবে রেল। কাটরা থেকে সরাসরি 3 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে শ্রীনগর। ফলে বৈষ্ণোদেবী মন্দির দেখে পর্যটকের ঢল নামতে পারে কাশ্মীরে। কিন্তু এখানেই বারবার চক্রান্ত করছে পাকিস্তান। পর্যটনের হাত ধরে যে কাশ্মীর ঘুরে দাঁড়াতে চাইছে, সেখানেই আঘাত করছে তারা। আর এখানেই প্রশ্ন উঠছে, অপারেশন সিঁদুর করে ভারত যে জবাব দিয়েছে, তাতেও কি সবক শেখেনি পাকিস্তান? কলকাতা টিভি। আমাদের সঙ্গে যারা রয়েছেন পরিচয় করিয়ে দিই। বিজেপির পক্ষ থেকে প্রীতম দত্ত, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈশ্যানর চ্যাটার্জি, কংগ্রেসের পক্ষ থেকে পার্থ মুখার্জি, রয়েছেন অধ্যাপক দেবাশিস সরকার এবং রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শুভাশিস ব্যানার্জি। আমি প্রথমে পার্থদার কাছেই আসি। পার্থদা, চেনাব ব্রিজের উদ্বোধন হলো, একই সঙ্গে আঞ্জি ব্রিজেরও উদ্বোধন হয়েছে এবং চেনাব ব্রিজ যেটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল, এবং এই প্রথম কাশ্মীর থেকে কন্যাকুমারিকা রেল পথে সংযুক্ত হলো। আজকের দিনটাকে আপনি কিভাবে দেখছেন? অসাধারণ। মানে সে 1974 সালে ভারতবর্ষ যেদিন মানে পরমাণু বিস্ফোরণ করেছিল, সেদিন যেমন আনন্দ পেয়েছিলাম, প্রথম যেদিন উত্তর মেরুতে যেমন এতে চাঁদে যেদিন আমাদের উপগ্রহ নামলো, সেদিন যেমন আনন্দ পেয়েছিলাম, প্রথম শুক্র গ্রহে যখন আমাদের তার কাছে যখন আমাদের যান গেছিল, যেমন আনন্দ পেয়েছিলাম, ঠিক এমনই। কেন এটা মনে রাখতে হবে, কথায় আমরা বলছি এটা রেল ব্রিজ, কিন্তু এটা মনে রাখতে হবে যে এটা এমন একটা রেল ব্রিজ যেটা পৃথিবীর মধ্যে একমাত্র, আমি যে কথাটা বারবার বলছি, যেটা উচ্চতা তো ছেড়ে দিন, সে তো চোখের সামনে দেখছি, কিন্তু যেগুলো আমরা জানি না সেগুলো হচ্ছে এটা অল ওয়েদার রেজিস্ট্যান্ট ব্রিজ। এক নম্বর, আমি এই সম্পর্কে বিস্তারিত আসবো, আমরা ডেফিনেটলি দেখাবো। আমি সংক্ষেপে সবার কাছে আসি। প্রীতম, দেখুন, আজকে নরেন্দ্র মোদী যেটা করলেন, যে ঠিক জাস্ট 1 মাস আগে আমরা জানি এই 6 তারিখের রাত্রিবেলা থেকে পাকিস্তানের যত রকম টেরর আউটফিট ছিল সেগুলোতে আমরা গোলাবর্ষণ শুরু করেছিলাম এবং গোলাবর্ষণের পর জানিয়ে দিয়েছিলাম যে আমরা তোমাদের বাড়িতে ঢুকে যত কটা টেরোরিস্ট ঘাঁটি আছে মেরে দিয়েছি। ঠিক 1 মাস পর আমরা পৃথিবীর সবচেয়ে উঁচু ব্রিজ এবং টেকনিক্যালি ইঞ্জিনিয়ারিং মার্বেল সেটা আজ ওপেনিং করছি। তো সুতরাং আমরা সারা বিশ্বকে দেখাচ্ছি যে আমরা টেরোরিজমের পক্ষে নেই এবং আমরা উন্নতির পক্ষে আছি, শান্তির পক্ষে আছি। আমরা জানি অপারেশনের মাহাত্ম্য, অপারেশন সিন্দুর যেভাবে করেছি আমরা পয়েন্টেড, যা যা আমাদের অবজেক্টিভ ছিল সেই অবজেক্টগুলো ফুলফিল হয়েছে, সেই জন্য পজ আছে। সুতরাং সেটা সারা বিশ্বকে আমরা বলে দিই। দেবাশিস না, এই জায়গাটার আজকে সমস্ত ভারতবাসীর কাছে ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেমের চেয়ে ব্রিটিশরা যে উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিল, কিন্তু পরবর্তী অবস্থায় ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম যেভাবে আর 5টা দেশের মতো যে কোনো দেশের বিকাশ বিস্তারকে সমৃদ্ধ করে এবং এই দুর্গম জায়গার সাথে ভারতবর্ষের অন্যান্য জায়গার যে যোগসূত্র তৈরি হওয়া, সেটা যে
লং টার্ম পয়েন্ট অফ ভিউ থেকে সবসময়ের জন্য সেই এলাকার ডেভেলপমেন্টকে আরও সমৃদ্ধ করবে, এরকম একটা এক্সিকিউশন ইনগ্রেশন যখন হবে তখন একজন ভারতবাসী হিসেবে আজকে সবার সমানভাবে আনন্দ ভাগ করে নেওয়ার দিন। এগুলো নিয়ে পরবর্তী অবস্থায় যখন আলোচনা আরও বিস্তারিত হবে তখন আমরা আলোচনা অন্যান্য দিক ভারতবর্ষের রেলপথ যদি প্রসারিত হয় এবং আমরা যদি ভারতবর্ষের কোনো উন্নতি হয়, নিশ্চিতভাবে ভারতবাসী হিসাবে আমাদের ভালো লাগে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী বা ভারতবর্ষের যিনি আছেন দায়িত্বে রেলমন্ত্রী, তিনি করেছেন। এর আগেও ভারতবর্ষের রেলমন্ত্রী ছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। সেই সময়েও অনেক রেলের কাজ হয়েছে, রেলের উন্নতি হয়েছে। তো আমি ভারতবাসী হিসাবে যখন দেশের কোনো কিছু উন্নতি হয় বা এই আপনি সাম্প্রতিক যে জঙ্গি ঘাঁটি যে ঘটনাটা হয়েছিল ধ্বংস করার জন্য আমাদের ভারতীয় সেনারা যে লড়াই করেছিলেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা তুলে ধরেছেন এবং আমরা সবসময় যখনই ভারতবর্ষের যখন আমাদের জাতীয় সুরক্ষার বিষয় এসছে তখন আমরা সবসময় দেশের পাশে রয়েছি। আমি একটু শুভাশিসের কাছে আসি। শুভাশিস, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং যেখানে দাঁড়িয়ে এটা স্পষ্ট, দিনের আলোর মতো স্পষ্ট যে কাশ্মীরে উন্নয়নকে ডিরেল করার জন্য পহেলগাঁও সন্ত্রাসের মতো একটা ঘটনা পাক মদতপুষ্ট জঙ্গিরা তারা ঘটিয়েছিল। কারণ পাকিস্তান কখনোই চায় না যে কাশ্মীরের সাধারণ মানুষ তাদের উন্নতি হোক, তাদের সমৃদ্ধি হোক, কাশ্মীরের পর্যটন সেটা ফুলে ফেঁপে উঠুক, অর্থনীতি সেটা ফুলে ফেঁপে উঠুক। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে চেনাব ব্রিজের উদ্বোধন গোটা বিশ্বের কাছে তো বটেই, পাকিস্তানের উদ্দেশ্য কি বার্তা? দেখুন মধুয়া, এটা শুধুমাত্র কোন একটা ব্রিজ উদ্ঘাটন হলো এরকম আমি অন্তত মনে করি না। এটা এমন একটা স্ট্র্যাটেজিক ডিসিশন বা স্ট্র্যাটেজিক অ্যাচিভমেন্ট হলো ভারত সরকারের, যেটা সাউথ এশিয়া, সাউথ ইস্ট এশিয়া এবং সাম্প্রতিক রাজনৈতিক এবং কূটনৈতিক পরিমণ্ডলকে একটা এমন বার্তা দেওয়া হলো যে আমরা আমাদের পলিসিতে স্টিক করে থাকছি। দ্যাট ইজ টেররিজমের এগেনস্ট এ ডেভেলপমেন্ট ইজ দ্য অনলি পলিসি, এবং সেইটার উপরে স্টিক করে থেকে আমরা আরেক ধাপ এগোলাম। তোমরা আমাদের যেভাবে রিটালিয়েট করবে, তোমরা আমাদের যেভাবে ক্ষতি করার চেষ্টা করবে, সেটার উত্তর আমরা আমাদের মতো করে দেব ঠিকই, কিন্তু তাই বলে যে ওয়ার্ডটা তুমি ইউজ করলে ডিরেলমেন্ট, সেই ডিরেলমেন্ট করতে তারা ফেল করেছে সেটা তাদের প্রমাণ করে দেওয়ার জন্যই এই চেনাব ব্রিজের যে তৈরি করার ঘটনাটা এবং এই তৈরি করার পরে যেভাবে আজকে উদ্ঘাটন করলেন, যেভাবে প্রধানমন্ত্রী নিজে পতাকা নিয়ে হাঁটলেন, সেটা প্রমাণ করে দেয় যে উই আর নট অ্যাফ্রেড অফ ইউ গাইজ এন্ড উই নো হাউ টু ট্রিট ইউ গাইজ। এবং সেটাকেই প্রমাণ করার জন্যই আরো অনেকগুলো স্টেপ এই চেনাব ব্রিজকে কেন্দ্র করে আসবে। এবং আরো আরেকটি ঘটনা যেটা বলাই বাহুল্য, সেটা হলো বিল্লাওয়াল ভুট্টো যেটা আগের দিন কথাটা বলেছে, সেই কথাটার পরেই যখন এই স্টেটমেন্টটা এখান থেকে আজকে দিয়ে দিলেন প্রধানমন্ত্রী যে আমরা ডেভেলপমেন্ট কন্টিনিউ করব জম্মু এন্ড কাশ্মীরে নো ম্যাটার হোয়াট, এটা প্রমাণ করে যে জম্মু এন্ড কাশ্মীরকে যতই বোঝাবার চেষ্টা করুক যে ভারতের অঙ্গ নয় বা ভারতের ডিস্টার্বড এরিয়া, সেটা নয়। যেমন পশ্চিমবাংলা ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, তেমনই জম্মু এন্ড কাশ্মীরও ভারতের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। সেটা আজকে গভর্নমেন্ট ওয়াইজ আমরা বুঝিয়ে দিলাম যে ডেভেলপমেন্ট দিয়ে আমরা কি করতে পারি আর কিভাবে এগোতে পারি। আমি এখানেই আসবো এবং আমি দেখাবো একই সঙ্গে যে চেনাব ব্রিজকে অল ওয়েদার ব্রিজ, অর্থাৎ আমরা জানি যে চরম একটা আবহাওয়া কাশ্মীরের, সেখানে দাঁড়িয়ে যাতে ওই রকম যখন খুবই ঠান্ডা সেই সময়েও যাতে কোনো রকম হেরফের না হয়, ভূমিকম্প বিস্ফোরণ কোনো কিছুতেই যাতে বিন্দুমাত্র হেলদোল না হয় এই ব্রিজের, এরকমই প্রযুক্তিগতভাবে উন্নত একটা ব্রিজ বানানো হয়েছে। আমি সেটা দেখাতেই আমি একটু পার্থদার কাছে আসবো। পার্থদা, আজকে ওমর আবদুল্লাহ যেটা বলেছেন, ওমর আবদুল্লাহ তিনি কি বলছেন যে ব্রিটিশরা যেটা স্বপ্ন দেখেছিল কিন্তু ব্রিটিশরা করে উঠতে পারেনি, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছেন যে সেটা করে দেখালেন। এবং ওমর আবদুল্লাহ বলছেন যে যখন আমি ক্লাস 7-8-এ পড়ি সেই সময় শিলান্যাস হয়েছিল, অর্থাৎ যে রেলপথের শিলান্যাস হয়েছিল, এবং আজকে যখন আমার 55 বছর বয়স, যখন আমার ছেলে মেয়েদের পড়াশোনা প্রায় শেষ পর্যায়ে, সেই সময় দাঁড়িয়ে সেই স্বপ্ন সেটার বাস্তবায়ন হচ্ছে। এখানে দাঁড়িয়ে জয়রাম রমেশের বক্তব্য এবং তার পাল্টা বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে
এবং অটল বিহারী বাজপেয়ী তাকে আলাদাভাবে তার নাম উল্লেখ করেছেন ওমর আব্দুল্লাহ, কারণ তার আমলে এটা ন্যাশনাল প্রজেক্ট হিসেবে সেটা স্বীকৃতি লাভ করে এনডিএ আমলে। কিন্তু তার পরের যে সময়টা, সেই সময়টায় এই কাজটা এতদিন এত বিলম্বিত ছিল কেন? আমি একটু একই সঙ্গে চেনাও ব্রিজ সংক্রান্ত যে তথ্য সেগুলো পাশে দেখাতে বলবো পিসিআর কে। না, এখানে আরেকটা কথা বলা উচিত, সেটা হচ্ছে যে এর সর্বোচ্চ বাতাসের গতিবেগ 266 কিলোমিটার/আওয়ার, সেটা পর্যন্ত এটা উইথস্ট্যান্ড করতে পারে, কারণ এর থেকে বেশি গতিবেগ পৃথিবীতে এখনো পর্যন্ত রেকর্ডেড হয়নি। যাই হোক, হ্যাঁ, এবারে প্রশ্নটা হচ্ছে যে দেখুন, নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় এসেছেন। এই টোটাল কাজটা তো 2014 শুরু হলো না, তার অনেক আগে থেকে হয়েছে। 1970 সালে প্রথম এটা কনসিভ করা হয়েছিল যে এরকম একটা প্রজেক্ট প্রয়োজন, এবং 1994 সালে এসে এটা ফর্মাল অ্যাপ্রুভাল পায় ভারত সরকারের যে আমরা এই প্রজেক্টটা করব। 2002 সালে অটল বিহারী বাজপেয়ী সরকার ফান্ডিং অফ ল্যান্ড অ্যাকুইজিশন সেটা শুরু করেন এবং কাজ সেখানে শুরু হয়। 2005 থেকে 2009-এর মধ্যে মাল্টিপল পয়েন্টে কিন্তু ওপেনিং হয়েছিল, এবং 2014 এই সময় কিন্তু টোটালি 272 কিলোমিটার রেলপথটার মধ্যে কিন্তু 160 কিলোমিটার কমপ্লিট হয়েছিল। বাদ বাকিটা গত 11 বছরে নরেন্দ্র মোদী সরকারের সময় হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে দেরিটা কেন হলো? দেরিটা হওয়ার অনেক কারণ আছে। প্রথম কথা হচ্ছে এটা একটা ভূমিকম্প প্রবণ এলাকা, যার জন্য বারবার এখানে উচ্চতার হেরফের ঘটাতে হয়েছে। নাকি সমস্যাটা প্রায়োরিটির ছিল? না, প্রায়োরিটি না, এটা প্রায়োরিটির মধ্যে অবশ্যই ছিল, কিন্তু কথা হচ্ছে এর খরচাটা এত বেশি ছিল যার জন্য সবসময় যে এটাকে প্রায়োরিটির মধ্যে রাখতে পারা গেছে তা নয়, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন কারণ ছিল, কারণ উগ্রপন্থা একটা ব্যাপার ছিল, এবং প্রাকৃতিক পরিবেশকে জয় করে এই কাজটাকে করা আজকে আমাদের কাছে অনেক সোজা লাগছে, কিন্তু আজ থেকে 30-40 বছর আগে এই কাজটা যেরমভাবে করতে হয়েছে সেটা আমরা আজকের দিনে দাঁড়িয়ে কল্পনা করতে পারি না। ফলে এই এত বছরের যে পরিশ্রম, এত বছরের যে চিন্তা, এত বছরের যে মেধা এই টোটাল ব্যাপারটার মধ্যে ঢুকে রয়েছে, ফলে আমার মনে হয় যে এটা সমগ্র ভারতবাসীর জয়, এটা আমাদের জাতীয় একটা আমরা অ্যাচিভমেন্ট, এইভাবেই আমাদের দেখা উচিত। দেখুন, আজকে ইন্ডিজোটের একজন সদস্য ওমর আব্দুল্লাহ উনি পরিষ্কার বলে দিয়েছেন থ্যাঙ্কস টু বাজপেয়ীজি। উনি এই যে প্রজেক্ট তো অনেক কিছুই আমরা দেখি প্রতিদিন এখানকার মুখ্যমন্ত্রী একটার পর একটা শিলান্যাস করেন, কিন্তু তার জন্য বাজেট অ্যালোকেশন দরকার, টাকার দরকার, প্ল্যানিং দরকার, প্রোগ্রাম দরকার, সেটা বাজপেয়ীজি করেছিলেন। এবং তারপর যে একটু আগে বৈশিতা বলো না, এখানকার মুখ্যমন্ত্রী একটা সময় ওখানেও রেলমন্ত্রী ছিলেন, আমরা সবাই জানি, তারপর মুকুল বাবু ছিলেন, যখন প্রধানমন্ত্রী ডেকে পাঠাচ্ছে মুকুল বাবুকে যেতে দেয়নি রাজনৈতিক কারণে মমতা ব্যানার্জি, এগুলো আমরা সবাই জানি। তো প্রায়োরিটি যে আপনি যে বললেন না দিদি, যে প্রায়োরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রায়োরিটি আছে দেখেই 2014-র পর থেকে আজকে ওই সেম সিস্টেম, সেম আমলাতন্ত্র, সেম রেলওয়ে, সেম অফিসার, কিন্তু আজকে দেখুন আজকে আমরা পার ডে কত কিলোমিটার রেলওয়ে তৈরি করছি। তো দিস ইজ দ্য ডিফারেন্স। দেখুন, প্রায়োরিটি অফ ইন্ডিয়া এন্ড প্রায়োরিটি অফ পলিটিক্স। আমি মানে রেল ব্রিজ হয়েছে কাশ্মীর, জম্মু কাশ্মীরের মানুষের জন্য বা দেশের মানুষের জন্য, ভারতবাসী হিসাবে আমি সেইখানে বিতর্কে যাব না, কিন্তু উনি সবসময় যদি মানে ওই রকম বিজেপির মানে একটা খোঁচা দেওয়ার অভ্যেস থাকে, তাহলে তো আমাকে অনেক কথাই তুলতে হবে। আজকে যদি আপনি ক্রেডিটটা বলেন যে নরেন্দ্র মোদী এবং বিজেপি গভর্নমেন্টের, তাহলে রেলের যে সুরক্ষা নেই, রেলে প্রতিদিন যাত্রী মারা যাচ্ছে, রেলের যে অচল অবস্থা হচ্ছে, প্রচুর দুর্ঘটনা হচ্ছে, মানুষের জীবন নিয়ে ছিনিমিনি কাজ হচ্ছে, রেলওয়ে সেফটি নিয়ে কোনো মেজার নেওয়া হচ্ছে না, তাহলে সেই ডিসক্রেডিটটাও কিন্তু ওদের শোল্ডার করতে হবে। ক্রেডিটের বেলায় বলবো ক্রেডিটটা শোল্ডার করবো আমি। ভাইটাল পয়েন্ট। আর প্রীতম 10 সেকেন্ডস আমি রেসপন্স নেব, তারপর দেবাশিসদের কাছে যাব। সরি, আমি মিস করলাম। তাহলে যদি এই ক্রেডিটটা নাও, এই ক্রেডিটটা যদি প্রধানমন্ত্রী নেন, তাহলে প্রতিনিয়ত যে সমস্ত দুর্ঘটনা হচ্ছে, রেল সুরক্ষা, প্যাসেঞ্জার সেফটি, সেটা যখন বারবার কম্প্রোমাইজ হচ্ছে, তার দায়িত্ব তো নিতে হবে। না, দেখুন, দায়িত্ব তো সবসময় আছে, দায়িত্ব আছে দেখি আমরা প্রত্যেকটা জায়গায় আমরা ইনকোয়ারি করছি। এবং দেখুন আজকে এটা তো মানে নিজেদের কথা বলে লাভ নেই। আজকে এরকম দাদা বলছিল না পার্থদা, যে আমাদের এই যে নতুন টেকনোলজি, আজকে দেখুন এখনও পুরো, আমি তোমাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, সাউথ ইস্টার্ন রেলওয়েতে এখনও আমাদের কবচ সিস্টেম ইমপ্লিমেন্ট হয়নি। তার কারণ হচ্ছে এরকম নয় যে আমাদের কাছে মেটেরিয়াল নেই, আমাদের কাছে মেটেরিয়াল আছে, সব আছে, টেকনোলজি হয়ে গেছে, কিন্তু অতটা সংস্থা এখনো তৈরি হয়নি যে তারা এটা তৈরি করে দিতে পারবে। সুতরাং আমাদের যে সেই সিস্টেম সেটা আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং একটার পর একটা ইমপ্লিমেন্ট হচ্ছে। হ্যাঁ, সেটা হচ্ছে যে আমাদের ঠিক করতে হয় না সবসময়ের জন্য যে কোনটা নিয়ে বিতর্ক করবো, কোনটা নিয়ে বিতর্ক করবো না। স্পেসিফিক্যালি আজকে যে আলোচনার বিষয়বস্তু, সেই জায়গাটায় কিন্তু
ভারতবর্ষের কোনো নাগরিকের বিতর্ক করবার কোনো প্রশ্নই ওঠে না। আর এই বিষয়টাকে বিচ্ছিন্নভাবে বিজেপি দলের কোনো অ্যাচিভমেন্ট বলে দেখানোর কোনো প্রশ্ন ওঠে না একই সাথে। কারণ ভারতবর্ষের আজকের তারিখে স্বাধীনতার পর যা উন্নয়ন বিকাশ হয়েছে এবং যা হয়নি, এই সবটাই কিন্তু স্বাধীনতা পরবর্তী অবস্থায় যে সামগ্রিকভাবে যে শাসনকাল তার সার্থকতা এবং তার ব্যর্থতা। এই জায়গায় দাঁড়িয়ে কখনো পলিটিক্যাল অ্যানালিসিস করতে গেলে সেই আলোচনা কিন্তু মানমাত্রা অন্য জায়গায় চলে যাবে। প্রযুক্তি এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমি প্রীতমের কথায় কখনো কাউন্টার করে কথা বলি না, অনেক ছোট, কিন্তু এটা শুধু আমরা বোধের মধ্যে রাখতে বলছি। আজ থেকে 15 বছর 20 বছর আগে একটা রাস্তা তৈরি হওয়ার সময় প্রযুক্তির সেখানে যা ব্যবহার হতো, আজকে সেই প্রযুক্তির ব্যবহার কোন মাত্রায় বেড়ে গেছে জন্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের প্রশ্নে আমাদের দেশে বা সারা পৃথিবীতে এটা ছিল হচ্ছে লেবার ইন্টেন্সিভ সেক্টর, কিন্তু আজকে সারা পৃথিবীতে এবং আমাদের দেশেও কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা গ্র্যাজুয়ালি না ড্রাস্টিক্যালি লেবার ইন্টেন্সিভ থেকে মেশিন ইন্টেন্সিভে সরে যাচ্ছে, যে কারণে যে কোনো প্রজেক্টের যে রেট অফ প্রোগ্রেশন সেটা আগের থেকে বেশি হচ্ছে। আমি এখানে কোনো রাজনৈতিক বিতর্ক না এনে এই কথাটা বৈষম্যের সাথে একমত হয়ে আমরা সবার জন্য, প্রীতমের জন্যও বলছি, মাথায় রাখতে হবে যে রেল দপ্তরের আলাদা বাজেট এখন হয় না। আমি দপ্তরটা প্লিজ প্রীতম, আমি জাস্ট একটা শুধু কথা শেষ করি। ভারত সরকারের রেল বাজেট না হলেও তার যে তথ্য, দুটো জিনিস পরিষ্কার, রেলের বেসরকারীকরণ রেকর্ড পরিমাণ বেড়েছে, 2 সেফটি সিকিউরিটি ড্রাস্টিক্যালি ফল করেছে। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলা, 26 জনের মৃত্যু, তারপর অপারেশন সিন্দুর, গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানকে সবক শেখানোর পর এবার উপত্যকায় উন্নয়নে জোর, রেলপথে জুড়ে গেল কন্যাকুমারিকা থেকে কাশ্মীর। जितने अच्छे काम है ना वो मेरे लिए ही बाकी रहे हैं। পহেলগামে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু, তারপর অপারেশন সিঁদুর, গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। পাকিস্তানকে সবক শেখানোর পর এবার উপত্যকায় উন্নয়নে জোর, রেলপথে জুড়ে গেল কন্যাকুমারিকা থেকে কাশ্মীর। কাটরা থেকে ট্রেন ছুটবে শ্রীনগর। চেনাব ব্রিজ আর শ্রীনগর কাটরা রেলপথের উদ্বোধন করে এদিন মোদি বলেন, ভালো কাজগুলি আমার জন্যই বাকি ছিল। जितने अच्छे काम है ना वो मेरे लिए ही बाकी रहे हैं। साथियों, ये हमारी सरकार का सौभाग्य है कि इस प्रोजेक्ट ने हमारे कार्यकाल में गति पकड़ी और हमने इसे पूरा करके दिखाया। बीच में कोविड के कालखंड के कारण भी अनेक मुसीबतें आई, लेकिन हम डटे रहे। साथियों, रास्ते में आने जाने की मुश्किलें, मौसम की परेशानी, लगातार पहाड़ों से गिरते पत्थर, ये प्रोजेक्ट पूरा करना मुश्किल था, चुनौतीपूर्ण था, लेकिन हमारी सरकार ने चुनौती को ही चुनौती देने का रास्ता चुना है। প্রধানমন্ত্রীর এহেন কথায় আমিত্বের গন্ধ পাচ্ছেন বিরোধীরা। তাদের মতে সব প্রকল্পের মধ্যেই নিজেকে তুলে ধরতে চান প্রধানমন্ত্রী। রেলের টিকিটেও তাঁর ছবি, উজ্জ্বলা যোজনা প্রকল্পেও হাজির তিনি, ফলে নিজেকেই লার্জার দ্যান লাইফ হিসেবে তুলে ধরতে চেয়েছেন প্রধানমন্ত্রী। আর এখানেই মোদিকে পাশে নিয়ে এই প্রকল্পের জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে ধন্যবাদ জানিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। इस मौके पे मुझसे बहुत बड़ी भूल होगी अगर मैं पूर्व प्रधानमंत्री जनाब अटल बिहारी वाजपेयी साहब का इस मौके पे शुक्रिया ना करूं, क्योंकि ये प्रोजेक्ट ज़रूर 1983-84 में इसका संगे बुनियाद रखा गया। और मैंने पिछले दिनों मीडिया को हंसते हुए कहा कि जब ये प्रोजेक्ट शुरू हुआ मैं 8वीं क्लास का बच्चा था।
आज मेरी उम्र 55 हो गई है, मेरे बच्चे भी कॉलेज पार कर गए हैं, अब जाके ये प्रोजेक्ट मुकम्मल हुआ। और ये तब हुआ जबकि वाजपेयी साहब ने इसको प्रोजेक्ट ऑफ नेशनल इम्पोर्टेंस का दर्जा देके इसमें बजट में जो है प्रावधान करके ये प्रोजेक्ट आज मुकम्मल हुआ। इस प्रोजेक्ट से जम्मू कश्मीर को भरपूर फायदा होगा। পাকিস্তানের হামলায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। বেশি ক্ষতিগ্রস্তদের 2 লক্ষ টাকা ও কম ক্ষতিগ্রস্তদের 1 লক্ষ টাকা দেবে কেন্দ্র। কাশ্মীরে গিয়ে অপারেশন সিঁদুরেরও প্রশংসা করেছেন মোদি। বলেছেন যখনই এই নাম শুনবে তখনই তাদের সর্বনাশের কথা মনে পড়বে। জম্মু কাশ্মীরের বিকাশ বন্ধ হবে না বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। তবে সবকিছুর মধ্যেই নিজে করার বিষয়টি যেভাবে তুলে ধরেছেন তিনি তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কলকাতা টিভি। আমি প্রীতমের কাছে এখানেই আসবো যে প্রীতম, আজকে অটল বিহারী বাজপেয়ীর কথা সেটা বললেন ওমর আবদুল্লাহ, রাইটলি বললেন, কারণ ন্যাশনাল প্রজেক্ট হিসেবে তিনি এই প্রজেক্টটাকে স্বীকৃতি দিয়েছিলেন এবং তাতে বোঝাই যাচ্ছে যে সেটা কতটা, সেই গুরুত্ব কতটা দরকার ছিল। প্রধানমন্ত্রী তিনি বরং বলছেন যে সব কাজ, সব ভালো কাজ, সব শুভ কাজ বোধহয় তার জন্যই অপেক্ষা করছিল, যে কৃতিত্ব নেওয়ার কথা বলা হচ্ছে। সত্যি কি কৃতিত্ব নেওয়ার একটা ইঙ্গিত নেই? না না, দেখুন উনি তো নিজেই বললেন প্রধানমন্ত্রী যে সব ভালো কাজ মানে ওনার জন্যই অপেক্ষা করছিল। তার মানে কি ভালো কাজগুলো শুরু করেছিল তো ওমর আবদুল্লাহর কথা পরিষ্কার, শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকে বলুন না গোল্ডেন কোঅর্ডিনেটর শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। আপনার প্রতিটার সাথে নদীর সাথে লিঙ্ক করা শুরু করেছিলেন অটল বিহারী বাজপেয়ী। আজকে রাস্তার কি আছে, কোন গতিতে এগিয়েছে নীতিন গাডকারি, সেই জায়গায় কোথায় নিয়ে গেছে, একটার পর একটা প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন, সেটা তো শুরু করেছিলেন এনডিএ গভর্নমেন্ট, তার থট প্রসেস ছিল। এখন নদীর অনেক জায়গায় লিঙ্ক চলছে, সেটাও যখন পুরো সমগ্র ভারত শেষ হয়ে যাবে উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। সেই জন্যই বলছেন যে আমরা যা ভাবি, যা বলি তা করে দেখাই, এবং সেটাই নরেন্দ্র মোদী বলছেন এবং তার কৃতিত্ব অটোমেটিকভাবে নরেন্দ্র মোদীর কাছে আসছে। আজকে দেখুন না, আজকে আপনার সেম তো ভারতবর্ষের যে জিডিপি গ্রোথ যে জায়গায় ছিল 46, যখন উনি আপনার একটা সময় ছিল, তারপর যখন প্রধানমন্ত্রী হলেন তখন যেখানে ছিলেন, আজকে আমরা 4th লার্জেস্ট হয়ে গেছি, 3 বছর পর 3rd লার্জেস্ট হব, এবং আমাদের সামনে নেক্সট থাকবে চায়না আর আমেরিকা। তোমরা কৃতিত্ব নেই, 100% আছে। প্রধানমন্ত্রী কিন্তু আরো একবার একদম জম্মু কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে, এবং যেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম যে পহেলগাঁও নাশকতার পর এই প্রথম প্রধানমন্ত্রীর কাশ্মীর সফর, এবং সেখানে দাঁড়িয়ে কাশ্মীরের যে যুব সম্প্রদায় তাদের উদ্দেশ্যে তিনি বার্তা দিলেন, এবং কাশ্মীরে যে উন্নয়নের জায়গাটা সেটার উপর তিনি জোর দিলেন, পর্যটনের সেটার উপর তিনি জোর দিলেন, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে আমরা যে স্থানীয় যে পনি রাইডার যার মৃত্যু হয়েছিল সৈয়দ আদিল শাহ, তার প্রসঙ্গ তিনি তুললেন। পার্থদা, হ্যাঁ দেখুন, তুললেন ভালো তো, কেননা এটাই তো আমাদের বক্তব্য যে এই উইং কমান্ডার বেলাল আহমেদ বা এই পনির যে এই মানে যিনি মারা গেছেন আদিল শাহ বা সফিয়া কুরেশি, অন্তত এরা তো প্রমাণ করেছে ভারতবর্ষ কোনো হোয়াইট অমলেটের নাম নয়, এর মধ্যে কুসুম আছে অবশ্যই। এবং প্রধানমন্ত্রী সেটা আজই বলেছেন 100বার, এটা অবশ্যই তাকে সাধুবাদ দিতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে এইটা তো কন্টিনিউ করতে হবে। তিনি ওখানে আজকে এই কথাটা বললেন, কিন্তু সার্বিকভাবে যখন ভারতবর্ষের আলোচনায় আমরা আসব তখন আমরা কি দেখব? এই জিনিসটা কি আমরা ভারতবর্ষের সব ক্ষেত্রে সব জায়গায় দেখব? আজকে যে প্রশ্নটা বারবার উঠছে যে ধর্মের নাম করে মানুষকে মারা হয়েছে, 27 জন মানুষকে, যে তারা শুধুমাত্র তাদের ধর্ম বলেছেন যে আসলে এই দেশে ভারতে সেখানে ধর্মীয় হানাহানি সেটা করার চেষ্টা করেছিল 100 বার। এবং এই সবচেয়ে বড় কথা এটা মনে রাখতে হবে যে পাকিস্তানের অস্তিত্ব সেটা ভারতবর্ষের মানে কি বলবো, তারা ভারতবর্ষের এই জিনিসগুলো না চাইলে তো পাকিস্তানের অস্তিত্বের কোনো অর্থই নেই। যখন পর্যটনের প্রসঙ্গ আসছে, আমরা দেখেছি বারবার যেটা উঠছে যে অপারেশন সিন্দুর পরবর্তী সময়ে আমরা আমাদের যে গ্লোবাল আউটরিচ দেখেছি, আমরা দেখেছি শশী থারুর থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুপ্রিয়া সুলে, কানি মোজি, আজাদউদ্দিন ওয়াইসি, তাদের যেভাবে স্ট্রংলি আমরা বিদেশের মাটিতে ভারত সরকারের যে অবস্থান, সেই অবস্থানটাকে জোরালোভাবে পেশ করতে দেখেছি এবং পাকিস্তানের মুখোশ খুলতে দেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিঙ্গাপুরে, তিনি ইন্দোনেশিয়ায় প্রবাসী ভারতীয়দের কাছে আবেদন করেছেন যে
তারা যখন আবার দেশে ফিরবেন তখন যেন তারা কাশ্মীরে 2-3 দিন কাটিয়ে যান। কি বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু শোনাবো। They were trying to pull the Indian economy down by inflicting this terror attacks. So it's incumbent upon us. The onus is on us to do the opposite and make sure that Kashmir keeps flourishing and prospering. Next time when you book a trip to India, make sure you extend the trip by at least 3 or 4 days. And those 3 or 4 days should be solely dedicated for the people and economy of Kashmir and India. This is a humble appeal I would like to make before all of you before concluding. Thank you very much. Vande Mataram. Jai Hind. বৈশানর্দা, আমি 5 সেকেন্ড চাইছি। সেটা হচ্ছে যে বিলাওয়াল ভুট্টো আজকের একটা খুব চমৎকার জিনিস করেছেন। তিনি যখন ভারতবর্ষে মুসলিমদের অবস্থা বলতে গেছেন তখন কিন্তু একজন পশ্চিমী সাংবাদিকই তাকে বলেছেন যে এটা মনে রাখতে হবে যে যুদ্ধের খবরাখবর যারা দিয়েছিলেন তার মধ্যে ছিল সোফিয়া কুরেশি, যিনি একজন মুসলিম, এবং এটা বলতে গেলে তার গালে একটা সপাটে থাপ্পড়ের মতো পড়েছে। বৈশানর্দা, দেখুন, ভারতবর্ষের জাতীয় সুরক্ষার প্রশ্নে এটা কিন্তু বারবার প্রমাণিত হয়েছে যে আমরা ভারতবর্ষে জাতীয় সুরক্ষার প্রশ্নে আমরা বিশেষ সরকারের সঙ্গে আছে। আমি এইটুকু বলতে পারি, মানে প্রধানমন্ত্রী তিনি এখানে নিজের বা তার সময়ে সাফল্য প্রচার করছেন, কিন্তু একটা জিনিস বলতে হবে, তারে তো অনেক কিছু আভ্যন্তরীণ ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা কখনো কখনো তুলতে চেয়েছি। একটা বিশেষ অধিবেশন ডাকতে বলেছিলাম, এবং এই যে 1971 সালে যে যুদ্ধের সময় এই কাজ করা হয়েছিল, 2001 সালেও সংসদ যখন আক্রমণ হয় তখন সকলের মত নেওয়ার জন্য অটল বিহারী বাজপেয়ীও কিন্তু একটি বিশেষ অধিবেশনের ডাকার কথা বলেছিলেন, কিন্তু আজ পর্যন্ত এটা নরেন্দ্র মোদী সরকার একটা বিশেষ অধিবেশন তারা অধিবেশন হলে আচ্ছা বলুন তো, বিরোধিতা এবং জবাবদিহি চাওয়ার ক্ষেত্রে তো একটা সুস্পষ্ট পার্থক্য আছে। জাতীয় সুরক্ষার ক্ষেত্রে তো আমরা দেশের সরকারকে সবসময় সমর্থন করব, কিন্তু কিছু প্রশ্ন তো আমরা বিশেষ অধিবেশনের মধ্যে দিয়ে পার্লামেন্টের মেম্বাররা তারা চেয়েছিলেন সমস্ত বিরোধী দল একসাথে, রাহুল গান্ধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাই একসাথে চেয়েছিলেন যে একটা বিশেষ অধিবেশন ডাকা হোক। তৃণমূল কংগ্রেসও চেয়েছিল, সবাই চেয়েছিলেন, কিন্তু সেটা তো দেখা হলো না, উল্টে বাদল অধিবেশনটা বলা হলো। আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা আপনি শোনালেন, আমিও কয়েকটা বক্তব্য শুনেছি। তিনি যে ভাষায় যেভাবে ভারতবর্ষকে তার দেশের মাতৃভূমির প্রতি তার যে ভালোবাসা, সেটা আন্তরিকতা যে দেখিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেভাবে ভারতবর্ষের সমস্ত সেনাবাহিনীকে তার সাফল্যের কথা তুলে ধরেছেন, সরকারকে ভারতবর্ষের মানুষকে তিনি তুলে ধরেছেন সারা বিশ্বের সামনে, এটা তো গ্রহণযোগ্য। আমি দেবাশিসদার কাছে আসার আগে একটু দেখি যে এই আজকে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যে চেনাব ব্রিজ উদ্বোধন করলেন এবং সেখানে দাঁড়িয়ে তিনি যে বক্তব্য রাখলেন, তার পরিপ্রেক্ষিতে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি কি বলছেন? तो कश्मीर में सिंधु लेके तो नहीं गए, और ये बांटने वाला मामला आप समझो 370 धारा जब हटाया गया था 2019 के 5 अगस्त में, तो मिठाई बटी थी, बीजेपी आज बांटे थे ना, क्या आतंकवाद समाप्त, कश्मीर का समस्या का हल। उस समय हम बोले थे धोखाधड़ी होगा, लेकिन उसके साथ ये कहा गया था कि तुम्हें खूबसूरत लड़कियां मिलेगी कश्मीर में, शादी करोगे। कितने लोग शादी किए जाकर कश्मीर में? हरियाणा के मुख्यमंत्री बोले थे खट्टर जी, वो खुद मुख्यमंत्री नहीं रहे, अब केंद्रीय मंत्री हुए, और कहा था जमीन खरीदने मिलेगा। कितने लोग जमीन खरीदे? आप जरा खबर तो लगाओ, मीडिया में जब खबर करते हो तो उसके बाद तो उसका फॉलोअप करना चाहिए कि जम्मू कश्मीर में कितने लोग जमीन खरीद लिए। बल्कि आज पहलगांव के मामले के बाद ये बात साबित हुआ कि कश्मीर का मसला हल नहीं हुआ, आतंकवाद समाप्त नहीं हुआ, बल्कि आतंकी हमले बढ़े हैं। हमारे सुरक्षाकर्मी और हमारे नागरिक की मौतों की संख्या बढ़ी है। तो इसलिए ये नौटंकी बंद करें और देश की हिफाजत करें, देश की हिफाजत के लिए देश की जनता को एक करें और सुरक्षा को, चौकसी को और ज़्यादा बढ़ाएं। चौकीदार फेल कर गया है, लेकिन चौकीदारी ठीक से करना चाहिए। আমি দেবাশিসদের কাছে আসবো। একটা শব্দ তিনি ব্যবহার করেছেন যে সন্ত্রাস না পহেলগাঁও কাণ্ড এটা দেখিয়ে দিয়েছে যে 370 বিলোপের পরও সন্ত্রাস আনা সেটা থামেনি।
এবং তিনি বলছেন যে নটাঙ্কি চলছে, নটাঙ্কি বন্ধ করা হোক, এবং চৌকিদার ফেল করে গেছেন। কেন? আজকে এই আলোচনার শুরুতে কয়েকটা কথা লিখে রেখেছিলেন, এতক্ষণ পর এইখানে দেখছি যে মোহাম্মদ সেলিম এই কথাটা বলছেন। খুব ডিটাচড অবস্থায় যদি আমরা কথা বলি, 370-এর আমাদের কারোর কথা নয়, পার্লামেন্টে 370-এর পক্ষে সওয়াল করতে গিয়ে বর্তমান ভারত সরকারের আমাদের সবার শ্রদ্ধেয় অমিত শাহজি যে আর্গুমেন্টটা ওখানে পেশ করেছেন, অসাধারণ আর্গুমেন্ট পেশ করেছিলেন, কিন্তু সময় প্রমাণ করছে যে আর্গুমেন্টটা পেশ করেছিলেন, যেভাবে পেশ করেছিলেন, মানে 370 ধারা বিলোপের পক্ষে বলতে, হ্যাঁ 370 অ্যাবলিশ করার পক্ষে যে বক্তব্য রেখেছিলেন 2019 থেকে 2025 এসে আজকে আমরা দাঁড়িয়ে বুঝতে পারছি এত সহজ বিষয়টা নয়। অ্যাবলিশ হয়েছে সেটা অন্য প্রশ্ন, কিন্তু এলওসি, পিওকে, এই বিষয়গুলো, সন্ত্রাসবাদ, এই বিষয়গুলো শুধুমাত্র একটা পলিটিক্যাল স্টান্স নিয়ে কোনো ইভেন্ট বেসড বিষয় নয়, এর সিরিয়াসনেস অনেক গভীরে রয়েছে। এবং যে কারণে 2019 আর আজকে 25 এসে দাঁড়িয়ে আমরা এখন আলোচনা করছি, তখন সঙ্গতভাবে সমস্ত ভারতবাসীকে একটা অবস্থায় দাঁড়িয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। আমি এখানে প্রীতমের রেসপন্স নেব, প্রীতম, এবং একই সঙ্গে বলবো যে ওমর আব্দুল্লাহকে আমরা দেখেছিলাম যে পহেলগাঁও কাণ্ডের পর যখন বিশেষ অধিবেশন কাশ্মীর বিধানসভায় হয়েছিল, সেই সময় তিনি বলেছিলেন যে আজকে দাঁড়িয়ে আমি স্টেটহুডের কথা বলবো না, 26 জনের যেভাবে মৃত্যু হয়েছে, আজকে দাঁড়িয়ে যদি এই সুযোগে আমি স্টেটহুডের কথা বলি তাহলে তাদের প্রতি অসম্মান হবে। আজকে আমরা দেখলাম আজকে খুব হালকা করে তিনি খুব কিছুটা হাস্যরসের ছলে তিনি বললেন যে লেফটেন্যান্ট জেনারেল মনোজ সিনহা তার প্রমোশন হয়েছে, কিন্তু ওমর আব্দুল্লাহ বললেন যে আমি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হয়েছি, আমার ডিমোশন হয়েছে, আশা করি এটা নিশ্চয়ই পরে বদলে যাবে। অর্থাৎ এই যে 370 ধারা বিলোপের পরবর্তী সময়ে যত চর্চা হয়েছে, আমরা আজকে দেখলাম যে ওমর আব্দুল্লাহ তিনি স্টেটহুডের কথাটা হালকাভাবে কিন্তু প্লেস করলেন। মোহাম্মদ সেলিম দেবাশিস দ্বারা যেটা বলছেন যে 370 ধারা বিলোপের সুফল পাওয়া যাচ্ছে না, এখনো সন্ত্রাস আনা চলছে, এবং তখন যেটা হয়েছিল সেটা শুধুই জুমলা, যেটা বলা হয়েছিল যে যুক্তি দেওয়া হয়েছিল। সেলিমরা তো অপারেশন সিঁদুরের এগেইনস্টে কলকাতাতে মিছিল করেছেন, তো ওরা কি বলে না বলে সেটা আমার দেখা দরকার নেই। আমি বলছি এবার সেটা কি বলছে আমার দেখার দরকার নেই। কথাটা হচ্ছে যে তারা সবসময় দেশবিরোধী কথা বলে, দেশবিরোধী কার্যকলাপ করে, এটা নতুন কিছু নয়। তারা মাওবাদীরা মারলে তারা কান্না করে, তাদের নতুন কিছু নয়। আজকে আপনি বলুন, এই যে এত কিছু হয়েছে, এর আগে যখনই কোনো সন্ত্রাসবাদী হামলা হতো আপনার কাশ্মীরে এবং আর্মিরা সেটা যদি ইনভেস্টিগেশন করতে যেত, ওখানকার লোকালরা পাথর এত বড় বড় নিয়ে তাদেরকে মারা হতো। আজকে বলুন এই পেহেলগামে, আজকে এটা তো ধ্রুব সত্যি কথা যে ওখানকার কিছু পাকিস্তানি থট প্রসেস, যেটা ওই বিপিন রাওয়াত বলে গেছে 2.5 ওয়ার আমাদের করতে হবে। হোয়াট ইজ 0.5 ওয়ার? 0.5 ওয়ার ইজ দিস থিঙ্কিং প্রসেস অফ পাকিস্তান, যেটা এই মোহাম্মদ সালিমদের মধ্যে আছে। তারা সেই জন্য কোনো কিছু ভারতবর্ষে কিছু হলে সেটা কোনো নেগেটিভ বলতেই হবে। তো সুতরাং আজকে আমাকে মাঝখানে বলবেন না দাদা, আমার মাঝখানে বলবেন না, আমার মাঝখানে বলবেন না, আমাকে বলতে দিন। আমাকে বলছেন ভুল বলছি, শুদ্ধ বলছি, সেটা দর্শক ঠিক করবে না, দর্শক ঠিক করবে, আপনি ঠিক করবেন না। তো আজকে 370 দ্বারা যখন বিলোপ হয়ে গেল, পশ্চিমবঙ্গের টোটাল বাজেট যেটা 3 লাখ কোটি টাকা, সেই 3 লাখ কোটি টাকার ওখানে ডেভেলপমেন্ট হয়ে গেছে। একটু আগে ইন্ডিজোটেরই আরেক সদস্য উনি বলছিলেন যে আমরা ওখানকার টেররিস্টদের অনেক রকম জঙ্গি কার্যকলাপ চলছিল, তাই ওনার কাজকর্ম নাকি বন্ধ ছিল। তো সেটা কিন্তু করে দেখিয়েছে। এবং আজকে কিন্তু এই যে এক সেকেন্ড কিন্তু এই যে গ্লোবাল আউটরিচ নিয়ে যখন আমরা সর্বতভাবে যে গ্লোবাল আউটরিচ তার সাফল্যের কথা বলছি, আবার একই সঙ্গে একটা কাঁটাও তো থাকছে। রাষ্ট্রসংঘের যে অ্যান্টি টেরর যে কমিটি, সেই অ্যান্টি টেরর কমিটির ভাইস চেয়ার তারা পাকিস্তান পাচ্ছে, যেখানে আমরা টেররিজম নিয়ে পাকিস্তানের যে মুখোশ সেটা বিদেশের মাটিতে খুলছি, আমাদের সর্বদলীয় প্রতিনিধি দল তারা খুলছেন। আজকে একটু আগে নিশ্চয়ই তোমার কাছে খবরটা আছে, ইন্ডিয়া ইলেক্টেড টু দ্য ইউএন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল 2026 to 2028 উইথ 181 ভোটস। দেখুন ইউএন কি পর্যায়ে আছে, বা যে সমস্ত অ্যাক্টিভ সদস্য রয়েছে তাদের কাছে কি কনভিন্স করা গেছে যে পাকিস্তান যে আসলে আমন্ত্রণ পাওয়া যায়নি, পাকিস্তান যে আসলে টেররিজমে মদদ দেয়, সেটাতে তাদের কি কনভিন্স করা গেছে? কনভিন্স করা থাকলে তো তাদের ভোটটা পড়তো। আমাদের কোভিড এর সময় না ইউএন এর বিশ্বাসযোগ্যতা আমরা বুঝে গেছি। এরপর যখন ভারতবর্ষ
আমি এই প্রসঙ্গে সুভাষিসের একটু বক্তব্য নিই। সুভাষিস এগিয়ে যাচ্ছে, তখন আমরা ঠিক করব না যে আমেরিকার পাপেট এবং অন্য পাপেট তারা আমাদের উত্তর নেই। সুভাষিস এক সেকেন্ড পার্থদা, এক সেকেন্ড প্লিজ। প্লিজ মুপিয়া প্রশ্নটা একবার করো। সুভাষিস, আমরা তো দেখতে পাচ্ছি যে যখন আমাদের গ্লোবাল আউটরিচ, যখন আমরা আমাদের সর্বদলীয় সংসদীয় প্রতিনিধি দল তারা বিদেশের মাটিতে গিয়ে পাকিস্তানের মুখোশ খোলার সর্বদা প্রয়াস করে এসেছে এবং উইথ প্রুফ তথ্য প্রমাণ নিয়ে সেখানে গেছে, সেই সাফল্যে একটা কোথাও দাঁড়িয়ে একটা প্রশ্ন উঠছে, একটা কাঁটা মতো একটা বিজ্জের যে ডেভেলপমেন্টটা, যে রাষ্ট্রসংঘের যে অ্যান্টি টেরর যে কমিটি, সেখানে পাকিস্তানের তার জায়গা পাওয়া। দেখো, একটা নবনির্মাণ হচ্ছে একটা স্টেটাসের, সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। ইউনাইটেড নেশনস আর ওয়ার্ল্ড অর্গানাইজেশন নেই। ইউনাইটেড নেশন ইজ এ আমেরিকান ড্রিভেন অর্গানাইজেশন এট দিস পয়েন্ট অফ টাইম। ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনস গুলোর বিভিন্ন, যে ইউএনডিপি বলো, ইউএনএসসি বলো, তারা আমাদের কি কি স্টেটাস দিচ্ছে, তারা আমাদের ইকোনমিক কমিটিতে নিচ্ছে না নিচ্ছে, এটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম যতটা কনসিডার করা উচিত আমাদের, তার থেকেও বড় জিনিসটা কনসিডার করা উচিত যে ইউএন এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং পাকিস্তানকে স্টেটাসে আনছে। তার কারণ হচ্ছে তারা আগামী মাসে আসা ব্রিক্স কে কাউন্টার করতে চাইছে, কারণ ওরা খুব ভালো মতো বুঝে গেছে যে দেয়ার ইজ এ পাওয়ার শিফট দ্যাট ইজ কামিং আপ। এবার যদি ইউএস নিজের পাওয়ারটা হারাতে থাকে, সেক্ষেত্রে পাকিস্তানকে কোনো একটা রেকগনাইজেবল চেয়ারে বসাতেই হবে। যদি না বসায়, আগামী দিনে ব্রিক্স পাওয়ারফুল হয়ে যায়, তাহলে কিন্তু পাকিস্তান গ্লোবাল স্যাংশন পাবে। এবং তাহলে আমেরিকার সঙ্গে আমাদের, তাহলে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যে হক ডিপ্লোমেসি, সেটা কোথায় কাজ করছে? দেখো মতিয়া, আমি জানি না অন্যরা কি বলবেন বা ভাববেন। ডিপ্লোমেসিতে একটা কথা আছে, দের ইজ নো কনসেপ্ট অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড এনিমিটি, দের ইজ অনলি অ্যালাইনমেন্ট। আমার ধান্দা আছে ওর থেকে, আমি ওর সাথে বিশাল সুন্দরভাবে মিশবো, আমি ওর থেকে কিছু পাবো না, আমি ওর সাথে মিশবো না। ডিপ্লোমেসি দাঁড়িয়ে আছে সেলফ বেনিফিটের উপরে। এটা শুনতে খুব কর্কশ লাগলেও এটাই বাস্তব, এবং তার জন্য যদি হাক করতে হয়, দুবার চিয়ার্স করতে হয়, করবে। যেটা নিজের দেশের পক্ষে আমাদের হিতে যাবে, আমরা তাদের সাথে মিশবো। এটা স্বার্থপর একটা সাবজেক্ট, এবং সেটাকে স্বার্থপরতা নিয়েই ভাবতে হবে। এখানে কোনো বন্ধুর কনসেপ্ট নেই, এখানে শুধু অ্যালাইনমেন্ট আর নন অ্যালাইনমেন্ট। দেবাশিস কিছু বলতে চান? দেবাশিস দা, মানে এই সুভাষের সাথে সম্পূর্ণ একমত। মানে এই যে একটা অ্যাবসলিউট স্টান্স নেওয়া না, যে এই মুহূর্তে আমরা পৃথিবীর যে ফোরাম, আন্তর্জাতিক ফোরাম, সেখানে একটা লিডারশিপে রয়েছি, একটা ডমিনেন্ট জায়গায় রয়েছি, এই যে একটা স্টান্স নেওয়ার চেষ্টা করা এবং কোটি কোটি টাকা তার জন্য খরচ করা, একটা ইমেজ বিল্ড করা, এগুলো কাম্য নয়। ভারতবর্ষের রাজনৈতিক সংস্কৃতি, আন্তর্জাতিক রাজনৈতিক সংস্কৃতির সাথে এই চেয়ার আমরা কখনো দেখিনি। একদম ও সঠিক কথা বলেছে যে ইন্টারন্যাশনাল পলিটিক্সে প্রতি মুহূর্তে কিন্তু এই ক্লাব বা ক্লাস্টারগুলো বিভিন্ন সময় এক জায়গায় কাজ করে। ব্রিক্স হচ্ছে একটা মডেল, যেটা এই মুহূর্তে সারা পৃথিবীতে আন্তর্জাতিক ফোরামে একটা ডমিনেটিং জায়গায় তারা শিফট করছে। আবার পাশাপাশি যদি G7 পলিটিক্স দেখি, তাহলে আজকে এই সন্ধ্যাবেলা পর্যন্ত কিন্তু এটা একটা ভারতবর্ষের ক্ষেত্রে খুব অসম্মানের জায়গা, যে কোনো কারণে হোক কানাডা হোস্ট করছে, তার গত 2 বছরের কারণ রয়েছে। ভারতবর্ষ কিন্তু ডাকেনি G7 গ্যাদারিং। আমরা তো দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী থারুর, সালমান খুরশিদরা, ইভেন যখন আমরা 370 ধারা বিলোপ নিয়ে কথা বলছি, যখন কাশ্মীর নিয়ে কথা বলছি, পার্থদা, সালমান খুরশিদ তিনি বিদেশের মাটিতে গিয়ে 370 ধারা বিলোপের যে উপযোগিতা, সেটা তিনি ব্যাখ্যা করেছেন বৈশানরদা সঙ্গে। কিন্তু সেখানে আমরা কি দেখলাম, যে পাকিস্তান, যে রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা পরিষদ, তার যে কাউন্টার টেররিজম প্যানেল, সেটাতে কোচেয়ার করবে পাকিস্তান। এটা তো আমিও দেখেছি, এটা দুর্ভাগ্যজনক। মানে যে পাকিস্তানের জঙ্গি ঘাঁটি, জঙ্গি বাহিনী এসে আমাদের 26 জন নিরপরাধ মানুষকে হত্যা করলো, যে ঘটনার প্রতিবাদে ভারতবাসী সোচ্চার হলো, সেখানে দাঁড়িয়ে যদি পাকিস্তানকে চেয়ার করতে দেয়া হয়, এটা ভারতবাসী হিসাবে আমরা অত্যন্ত আনফরচুনেট মনে করি। এত এর মধ্যে আর একটা ঘটনা এর মধ্যে ঘটে গেছে, IMF এর একটা বিশেষ ঋণ পাকিস্তানকে দেওয়া হয়েছে উইথ অ্যান অর্ডার ইমিডিয়েট ডিসবার্সাল অফ অ্যামাউন্ট। অর্থাৎ এই যখন পরিস্থিতি হয়, এই সময় সাধারণত যুদ্ধের অবস্থার মধ্যে যেসব দেশ থাকে তাদের টাকা পয়সাগুলো বন্ধ করা হয়, সেই সময় পাকিস্তানকে বলা হয় যে ইমিডিয়েট ডিসবার্সাল, এবং সেই সময় দাঁড়িয়ে ভারতের তরফ থেকে খুব কঠোরভাবে আপত্তি জানানো হয়েছে। হ্যাঁ, তারপরেও দেওয়া হয়েছে, এটা আশ্চর্য।
এটা কিন্তু সাধারণত হয় না, এর আগে হয় না এগুলো থেকে আমার এটা একদম শেষে আমি 30 সেকেন্ডে জাস্ট প্রীতমের কাছে আসবো যে প্রীতম, ডেফিনেটলি পাকিস্তানের মুখোশ আন্তর্জাতিক দুনিয়ায় খোলা দরকার, যেখানে আমরা অনেকটা এগিয়েওছি, কিন্তু আরো বেশি করে, অর্থাৎ এটাকে আরো এফেক্টিভলি, বেশি করে অর্থাৎ এফেক্টিভলি হওয়ার ক্ষেত্রে এখনো পর্যন্ত মানে যেটা আমাদের এক্সপেকটেশন ছিল সেটা কি হচ্ছে? মফিয়াদি, আমি তোমার জাস্ট একটু সময় নেবো, তোমাকে বলি, ধরো যে আমেরিকা তাদের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী কোথায় ছিল বলুন তো? পাকিস্তানে, আবোটাবাদে। কোথায় ছিল? আর্মি হেডকোয়ার্টারে কিছুটা দূরে। তো তাদের যদি হেল্প আজকে আমেরিকা করতে থাকে, আজকে যদি ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের নানা রকম কথা ডোনাল্ড ট্রাম্প বলে যে থামাতে না পারে, আজকে ভারতবর্ষ যখন চতুর্থ ইকোনমিতে পৌঁছে গেছে, আমাদের সামনে মাত্র জার্মানি, তারপরে চায়না, তারপরে আমেরিকা, আমরা এই গতিতে এগোচ্ছি, কয়েক বছরের মধ্যে আমরা আমেরিকা ছুঁয়ে পড়বো, তখন আমরা ভাববো যে কারা আমাদের সাথে আছে? আমরাই সর্বসম্রা, আমরাই আত্মনির্ভর, আমরাই পৃথিবীকে পথ দেখাবো, আমরাই বলি বাসুদেব কুটুম্বকম, আর পুরো ওয়ার্ল্ডটা আমাদের ফ্যামিলি। আমাদের সময় একদম শেষ। আজকের দিনটা ঐতিহাসিক। রেলপথে জুড়ল কাশ্মীর থেকে কন্যাকুমারিকা। কাশ্মীরের পর্যটনে, কাশ্মীরের উন্নয়নে, কাশ্মীরের মানুষের সমৃদ্ধি, সেই সমৃদ্ধি একমাত্র সন্ত্রাসের গতিপথ রোধ করতে পারে। এবং এই যে পাকিস্তানের ক্রমাগত যে সন্ত্রাসবাদের মদত, কাশ্মীরের মানুষ ইতিমধ্যেই তারা যেভাবে এর বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন, যেভাবে পহেলগাঁও কাণ্ডের পরও আমরা দেখেছি একের পর এক মিছিল এবং কাশ্মীর থেকে পাকিস্তান মুর্দাবাদ স্লোগান উঠতে দেখেছি, নিঃসন্দেহে সেই একটা প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকের এই ঐতিহাসিক দিন একটা মাইল ফলক তৈরি করলো, এটা বলার অপেক্ষা রাখে না। আপাতত বাংলা বলছে এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি।